ভিউয়ার্স, তো অপেক্ষার অবসান ঘটিয়ে পঞ্চম পার্টের গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। এই পার্টটা এত বেশি সুন্দর হয়েছে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি এখানে 4টা এপিসোড এক্সপ্লেন করেছি আর সেটা একদম ডিটেলসে এক্সপ্লেন করেছি। তো চলুন কথা না বাড়িয়ে গল্পে যাওয়া যাক। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু যারা এই ড্রামার একটাও পর্ব এখনো দেখেননি তারা কিন্তু অবশ্যই আমার প্লে লিস্টে অথবা পিন কমেন্টে গেলেই প্রথম পার্টের গল্পগুলো পেয়ে যাবেন। তো চলুন শুরু করছি। 当年的事掰开了揉碎了，都只有你对不起我。 এই পর্বের শুরুতেই আমরা লু শিশাওকে দেখতে পাই। ও একজন কনসালটেন্টের সঙ্গে কথা বলছিল। আসলে রাত্রেবেলাও ঘুমাতে পারে না, এজন্য ওর কিছু সাইকোলজিক্যাল থেরাপিও নেওয়া লাগছিল এবং মাঝে মাঝে ও ডায়েরিতে কিছু জিনিস লিখে রাখে। যখন মন অতিরিক্ত খারাপ হয় তখনই মূলত ওর ভালোবাসার মানুষটাকে নিয়ে বিভিন্ন কথা এই ডায়েরিতে জমিয়ে রাখে। এদিকে আমরা জব ওয়েনকে দেখতে পাই, যে এসেছিল লু শাওয়ের ফুপির কাছে। মূলত লু শাওয়ের ফুপি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে, যে প্রজেক্টটাকে মূলত ফেজ 2 নামেই আমরা ডাকবো, এবং লু শাওয়ের বাবা ফেজ 1 নিয়ে কাজ করছে। সে লু শাওয়ের বাবার সমস্ত স্ক্যামগুলো সবার সামনে আনার জন্যই মূলত ওর ফুপির প্রজেক্টের অংশ হতে চাইছে। তো ওর ফুপি ওকে কিছু না বলে আগে লু শাওকে কল দিয়ে জানায়। লু শাও কল পেয়ে ছুটে আসে। ওর ফুপি তখন বলে, বাবা যেই বলেছে ওয়েন আমার সঙ্গে দেখা করতে এসেছিল, অমনি দেখছি আমার ভাইপো ছুটে এসেছে। রুষাও বলে, সে কেন এসেছিল তোমার কাছে, কি জানতে চেয়েছে? ওর ফুপি বলে, আসলে ও ফেজ 2 প্রজেক্টে তারা কাজ করতে চাইছে, কিন্তু কেন চাইছে, কি জন্য, আমি ওর মোটিভ কোনো কিছুই জানি না। তবে অবশ্যই মোটিভ তো একটা আছেই। যেহেতু ওই প্রজেক্ট নিয়ে তুমি কাজ করছো, তাই তোমার কাছে না শুনে আমি ওকে ইয়েস নো কিছুই বলিনি। ও তখন বলে, ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি। এদিকে মেংকে দেখতে পাই। মেং একটা স্টুডিওতে কাজ করতো। মেংয়ের কিন্তু এখন ফানের সঙ্গে একটু ঝগড়াঝাটি চলছিল, আর সেজন্য ও তো ওর বান্ধবী ওয়েনের সঙ্গেই থাকছিল। সেদিন রাত্রেবেলাও ও ওয়েনকে বলে, ওয়েন আগামীকালকে তোমাকে কিন্তু আমার স্টুডিওতে আসতেই হবে, কারণ আগামীকাল লু শাও আমাদের স্টুডিওতে আসবে আর ওর ইন্টারভিউ নিব আমরা। তো ওকে বলেছি তুমি যাবে, আর সেজন্যই ও আসবে, কথা দিয়েছে। যাই হোক, পরদিনের দৃশ্য দেখতে পাই যেখানে লু শাও ওদের স্টুডিওতে এসেছিল। লু শাও এর এত দারুণ দারুণ ছবি তোলা হচ্ছিল যে ওখানে থাকা মেয়েরা ওর উপর ক্রাশ খাচ্ছিল। তখন এখানে ওয়েন চলে আসে। এখানে আমরা মেংকে দেখি যে ফটোগ্রাফার মূলত ফটোশ্যুট করছিল, তার সঙ্গে মেং খুব ভালোভাবে কথা বলছিল। আর এটা দেখে ফানকে ওর বন্ধু অর্থাৎ লু শাও বলে, দেখ তোর বউ এই লোকের সঙ্গে এই নিয়ে 8বার কথা বললো, তা তুই গিয়ে বল যে তুই ওর হাজব্যান্ড হোস। এবার আসে ফান ওই লোকের সামনে আর বলে, এটা হলো আমার কার্ড, আপনি চাইলে রাখতে পারেন। আর তাছাড়া মেং কিন্তু আমার স্কুলের ফ্রেন্ড, তাই মেংকে আমি আগে থেকে চিনি। এর বাইরে আরও কোনো কিছুই বলে না। এছাড়া মেংকে এটাও বলে, তুমি আর কতদিন ঝগড়াঝাটি করে থাকবে আমার সঙ্গে, বাড়িতে যাবে না নাকি? ওরা দুইজন এখন আলাদা আলাদা থাকছে। এটা বলে যখন ও চলে যাচ্ছিল তখন ফানকে আবার একটু আটকায় ওয়েন আর বলে, কি যেন বললে, ও তোমার কি হয়, জাস্ট ক্লাসমেট আর কিছু না? ফান তখন বলে, আমরা সবাই ক্লাসমেট। এটা বলেও চলে যায়। আসলে বন্ধু বন্ধুর হয়ে কথা বলছে আর বান্ধবী বান্ধবীর হয়ে কথা বলছে। যাই হোক, এরপরে হুট করে জবওয়েনের নজর পড়ে যায় লুসাওয়ের দিকে। লুসাও ওর দিকে তাকিয়ে থাকে, তবে ওর এই তাকানোর ভিতরে একটা যে ঘৃণা টাইপের ভাব ছিল তা কিন্তু বোঝা যাচ্ছে। যাই হোক, এটা ঘৃণা বলবো না, কিন্তু ওর একটা রাগ তো ছিলই। এবার স্টুডিওর ইন্টারভিউ শুরু হয়ে যায়। মেং প্রথম কোশ্চেন করে লুসাওকে আর বলে, এবার আপনি কতদিনের জন্য এসেছেন দেশে? ও তখন বলে, আমি মূলত একটা আর্ট এক্সিবিশনের জন্যই দেশে এসেছিলাম, কিন্তু এসে আমার একজনের সঙ্গে দেখা হয়ে যায়, যাকে দেখলাম সে খুব ভালোই আছে, তবে সে আমার কাছে ঋণী, তাই আমার মনে হলো আমি এবার থেকে যাই কিছুদিন, যাতে সে তার ঋণ পরিশোধ করার সময়টা পায়। আর এবার আমি বেশ অনেক দিনই আছি। যাই হোক, এর পরে কোশ্চেন করা হয়, আপনি তো অনেক ছবি অঙ্কন করেছেন, সামার, উইন্টার, তো আপনার উইন্টার কালেকশনের ছবিগুলো দেখলে মনে হয় সেগুলো অনেক কষ্ট নিয়ে আঁকা, অনেক যন্ত্রণা নিয়ে আঁকা, সেই ছবিগুলোর কোনো শেষ নেই, এগুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ও তখন বলে, আসলে আমি যে উইন্টারের ছবিগুলো এঁকেছি ওগুলো পেইনফুল। আমার মা একবার উইন্টারে আমাকে ছেড়ে চলে গিয়েছে, তখন থেকেই আমি উইন্টার সহ্য করতে পারি না। এরপরে একজন মানুষ আমার লাইফে আসে, সে আমাকে শেখায় স্নোফল কত সুন্দর হতে পারে। আমি আবার উইন্টারের প্রেমে পড়ে যাই, কিন্তু সেও এক সময় সামার শেষে আমাকে এমনভাবে একটা ঘূর্ণিঝড়ের ভিতরে রেখে গিয়েছিল
যে পুনরায় আমি আবার উপলব্ধি করি শীতকালটা আমার জীবনে একটা বিষণ্ণ সময়, আর সে জন্যই আমার ছবিগুলো ওরকম অধরা পেইনফুল। উইন্টার আজও আমার জীবনকে শীতল করে রেখেছে, রুক্ষ করে রেখেছে। ওর এইসব কথা শুনতে শুনতে এখান থেকে হুট করে ওয়েন উঠে চলে যায়, আর এটাতে লুসাওয়ের একটু রাগ হয়। লুসাওয়ের ইন্টারভিউ এখনো শেষ হয়নি, তার আগে ওয়েন উঠে চলে গিয়েছে। লুসাওয়ের ইন্টারভিউ শেষ হওয়ার পরে ও বাইরে এসে দেখে ওয়েন দাঁড়িয়ে আছে। এসেই ওর হাত ধরে বলে, আমার ইন্টারভিউ শেষ না হওয়ার আগে কেন তুমি উঠে চলে এলে? ওয়েন তখন বলে, আমি একটু তো বাতাস খেতে এখানে এসেছি, ফ্রেশ এয়ার। লুসাওয়ে তখন আরো রাগ হয়ে যায় আর বলে, তুমি এটা স্বীকার করো যে তোমার মনে মনে গিল্টি ফিল হচ্ছিল। আমার সঙ্গে ব্রেকআপ করে 10 বছর আগে আমাকে যে যন্ত্রণা দিয়ে চলে গিয়েছিলে তার জন্য একবারের জন্য তোমার আফসোস হয় না? ওয়েন তখন ওকে বলে, একবারের জন্য না। এতে আরও রাগ হয়ে যায় লুসাওয়ের। লুসাও ওর হাত ধরে টানতে টানতে গাড়িতে তোলে, তারপরে ওর বাড়িতে নিয়ে আসে আর বলে, তুমি না বলেছিলে ফেস টু প্রজেক্টে তুমি জয়েন হতে চাও, তো আমিই তো ওই প্রজেক্টে চালাই, তাই আমার কথা তোমাকে শুনতে হবে। এরপরে আর ওর কথা মতো ওর রুমে চলে আসে, যেখানে বসে ছবি আঁকা লুসাও সেখানে ওকে নিয়ে আসা হয়। এরপরে লুসাও ওকে বলে, এখন থেকে তুমি আমার মডেল হবে। তুমি যদি আমার কথা শোনো তাহলে আমি তোমাকে ফেস টু প্রজেক্টের একটা অংশ করে নেব। এবং ওয়েনকে বলে, যাও ওই পাশে গিয়ে দাঁড়াও। ওয়েন তখন আস্তে আস্তে আর একটু দূরে গিয়ে দাঁড়ায়। এরপরে ওয়েনের দিকে তাকিয়ে থেকে লুসাও। ওয়েন তখন ওকে বলে, তুমি আসলে কি চাও? লুসাও তখন বলে, তোমাকে বললাম না আমি তোমাকে আমার ছবির মডেল বানাতে চাই, তো তুমি জানো না মডেলটা কিভাবে দাঁড়ায়? এর মানে হলো ও ওয়েনকে আরেকটু খোলামেলা দাঁড়াতে বলছিল, আর ওয়েনও ওর কথা শুনে ওর টি শার্টের কিছু বোতাম খুলে দেয়। এতে লুসাও ওর দিকে তাকিয়ে থাকে। লুসাও আসলে এটা চাচ্ছিল না, আবার ওর সঙ্গে খারাপ ব্যবহারও করছিল, মানে রাগ, ঘৃণা, অভিমান সব একসাথে। লুসাও ওকে বলে, এটা আবার ভেবো না যে তুমি আমার ছবি আঁকার ইন্সপিরেশন। ওয়েন তখন বলে, এই কথা আমি বলেছি? এটাই পারো তুমি লুসাও, তাই না? এতগুলো বছরে তুমি খালি এটুকুই অর্জন করেছো? মানে ও একটু লুসাওকে অপমান করার চেষ্টা করছিল। এতে লুসাওর প্রচণ্ড রাগ হয়ে যায়। লুসাও ক্যানভাসটা সব ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওয়েনকে সোজা একটা দেয়ালের কাছে নিয়ে দাঁড়ায় আর বলে, ওয়েন তোমার কি মনে হয় তুমি আমার সামনে এখনো এতটা ভালো সাজছ? এতগুলো বছর ধরে আমি যা কিছু ফেস করেছি সেই সমস্ত কিছুর পিছনে তুমি দায়ী। 10 বছর আগে তুমি আমার সঙ্গে ব্রেকআপ করে আমাকে ডাউন করেছো, তারপরে তোমার মনে হয় যে তুমি একবারের জন্য আমাকে একটা সরি পর্যন্ত বলবে না?当年的事掰开了揉碎了，都只有你对不起我。你有什么资格啊？ লুসাওয়ের এই কথা শুনে ওয়েন বলে, তুমি আসলে কি চাও? লুসাও তখন একটু হেসে বলে, আমি কি চাই? আমি চাই এখন থেকে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবে, আর এখন থেকে আমার সব কথা শুনে আমি যদি তোমাকে বলি তুমি আমার মডেল হবে তো আমার মডেল হবে। এটা বলে ওখান থেকে রেগে মেগে চলে আসে, আর ওয়েন বসে কাঁদতে লাগে। এরপরে ওয়েন বাড়িতে এসে ওর বান্ধবীকে বলে যে ওকে খুব দ্রুত এখান থেকে চলে যেতে হবে। এদিকে লুসা ওর বন্ধুকে বলে, তুই আমার বাড়ি থেকে চলে যা, তুই নিজের বাড়িতে চলে যা। ফান তখন বলে, আমি এখন কোথায় যাব? আমার বাড়িতে একটা ফার্নিচার নেই, ওখানে আমি কিভাবে থাকবো? লুসাও বলে, এখন এই বাড়িতে ওয়েন আসবে, ওয়েন এখানে শিফট করবে, আর সের জন্য আমি চাই তুই চলে যা। ফান এরপরে বাইরে বের হয়ে আসে আর বলে, শাওলু, মানে ফানের যে লুসাইয়ের যে কুকুরটা আছে তার নাম ধরে ডেকে বলে, আমাকে এভাবে তোর মাস্টার তাড়িয়ে দিল রে। এতে লুসাও হাসে। এদিকে ওয়েনকে দেখি, ওয়েন ওর আগের একটা নেকলেস দেখছিল যেটা লুসা ওকে দিয়েছিল। তখন লুসা ওকে একটা টেক্সট দিয়ে বলে, আগামীকাল তুমি তোমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিও, আমি তোমাকে নিতে আসবো। ওয়েন তখন বলে, আমাকে একটা সপ্তাহ সময় দাও। লুসাও তখন বলে, আচ্ছা ঠিক আছে, আগামীকাল নয় আগামী পরশু তুমি আমার এখানে আসবে, তোমাকে মাত্র 2 দিন সময় দেওয়া হলো। ওয়েন বেশ অনেকক্ষণ এটা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। যাই হোক, এর পরের দৃশ্যে আমরা লুসাওয়ের দাদুকে দেখতে পাই। লুসাওয়ের দাদু কিন্তু জানেই না যে লুসাও বিজনেসে ফিরে এসেছে। তবে একটা লোক যখন তার দাদুকে জানায় তখন ওর দাদু অনেক হ্যাপি হয় আর বলে, আমি তো এটাই চেয়েছিলাম। যাক, ফাইনালি সব কিছু পূর্ণতা পেল। এদিকে লুসাওয়ের বাবা আর ফুপির ভিতরে তো টান টান উত্তেজনা সবসময় চলছে। এখানে ফেজ 1 আর ফেজ 2 দুইটা নিয়ে একটা ভোটাভুটির পর্যায়ে চলে গিয়েছিল। তখনই এখানে লুসাও আসে আর বলে, ঠিক আছে, যেহেতু কেউ কোনো সিদ্ধান্তে আসতে পারছে না তাই আমরা একটা ভোটাভুটির আয়োজন করি, যেখানে ফেজ 2 জিতে যায়, মানে ওর ফুপি অনেক হ্যাপি হয় আর বলে, আমি শুধুমাত্র জিতেছি তোমার কারণে, তুমি না থাকলে তোমার বাবাকে হারাতে পারতাম না। এদিকে লুসাওয়ের বাবার একজন সেক্রেটারি এসে লুসাওকে ডেকে পাঠায় আর বলে, আপনার বাবা আপনার সঙ্গে দেখা করতে চাইছে। যাই হোক, লুসাও এবার ওর বাবার সঙ্গে দেখা করতে আসে। লুসাওয়ের বাবাকে ডেকে বলে, তোমার সাহস কি করে হয়? আমাকে বাদ দিয়ে তুমি তোমার ফুপির সঙ্গে হাত মিলিয়েছ? ও তখন বলে, তুমি তো ভালো করেই জানতে যে আমি তোমার অবাধ্য ছেলে। ওর বাবার সঙ্গে অনেক কথা কাটাকাটি হয়। লুসাও সমস্ত কিছু বাদ দিয়ে চলে আসে। এরপরে ওর বাবা ডেকে পাঠায় ইয়ানকে বলে, যেহেতু আমার ফেজ 1 প্রজেক্ট এখন হেরে গিয়েছে,
ফেজ 2 প্রজেক্ট নিয়েই কাজ শুরু হবে, আর সেটা অনেক বড় একটা কোম্পানির সঙ্গে ডিলও করবে। তাই আমি চাই তুমি ফেজ 2 তে জয়েন করো। ওখানে কোনো কিছু হলে তুমি আগে আমাকে জানাবে। মানে স্পাই হিসেবে ওকে নিযুক্ত করলো আর কি। ইয়ান তখন বলে যেহেতু আপনি একমাত্র ছেলেকে মানাতে পারেননি, তাই এবার আমাকে দিয়ে কাজটা হাসিল করতে চাইছেন। ওর বাবা বলে তোমার তো কিছু এক্সপিরিয়েন্সের দরকার আছে। ইয়ান ওতে রাজি হয়ে যায়। এরপরে ইয়ান বাড়িতে আসে। অনেকদিন পরে ওর ওয়েনের সঙ্গে গল্প হয়। ওয়েন বলে আমাদের জীবনটা কেমন একটা হয়ে গিয়েছে বলো। ছোটবেলায় আমাদের কাঁধে অনেক দায়িত্ব ছিল, এখনও অনেক দায়িত্ব, কিন্তু তখন আর এখনের সময়ের ভিতরে কত পার্থক্য। পরের দিনের দৃশ্য দেখতে পাই লুসা ওয়েনকে নেওয়ার জন্য ওর বাড়িতে এসেছিল। যাই হোক, এরপরে লুসাও মেংকে বলে তুমি বাড়িতে ফিরে যাও না কেন, ফাং একা একা থাকতে পারে নাকি তোমাকে ছাড়া, চলে যাও। মেং বলে তোমাকে অত কিছু বলতে হবে না, তুমি যদি ওয়েনকে কোনোভাবে কষ্ট দিয়েছো লুসাও, তাহলে তোমার খবর আছে। এই ওর কাছ থেকে সুটকেসগুলো নিতে পারছো না বলে উপর থেকে চিল্লাতে লাগে লুসাওয়ের উপর। যাই হোক, এরপরে মেং আরও কিছু বিড়বিড় করতে করতে ঘরে দরজা লাগিয়ে দেয়। অন্যদিকে ওয়েন লুসার বাড়িতে আসার পরে লুসাও বলে এটা লিভিং রুম, তারপরে এটা হলো কিচেন, ওইটা বাথরুম, এভাবে সব কিছু দেখিয়ে দিতে লাগলে ওয়েন বলে আমি তো সমস্ত কিছু জানি কোথায় কি আছে, আগেও এই বাড়িতেও এসেছে। লুসাও তখন বলে আমি ভাবলাম তুমি সমস্ত কিছু আবার ভুলে গিয়েছো কি না, একটু খোঁটা দিল ওয়েনকে। ওয়েন তখন বলে আচ্ছা তো আমি কোথায় থাকবো, মানে আমি কোন রুমে থাকবো। লুসাও তখন বলে কেন, তুমি আমার সাথে আমার রুমে থাকবে বলে ও হেঁটে যাচ্ছিল। ওয়েন তখন ওর দিকে তাকায়। লুসাও বলে কি হয়েছে। ওয়েন বলে না কিছু না। ওয়েন এটা মেনে নিয়েছে, ওর সঙ্গে ওর রুমেই থাকবে, ওকে যত যন্ত্রণা দেয় দিক, ও সমস্ত কিছু মেনে নিবে। এরপরে রাত্রেবেলা ওয়েন গোসল করে যখন ওর রুমের দিকে আসে, তখন লুসাওকে ও একটা পিল খেতে দেখে। মানে এটা ছিল ওর ঘুমের ওষুধ প্লাস আরও অন্যান্য ওষুধ, কারণ ও তো অ্যাংজাইটিতে তারপরে ইনসোমোনিয়াতে ভুগত। ওয়েন ওকে জিজ্ঞেস করলে লুসাও ওকে কোনো কিছুই বলে না, বরং লুসাও সোজা বেডে গিয়ে বসে আর ওয়েনের দিকে তাকিয়ে থাকে। তবে ওর চাহনিটা এরকম ছিল যে ও ওয়েনকে ভোগ করতে চায়। যদিও ওয়েন এটা বুঝতে পেরেছিল। ওয়েন তখন বলে তুমি কি এটাই চাও, এর জন্য তুমি এখানে আমাকে নিয়ে এসেছো। এটা বলে ও আস্তে আস্তে ওর আপার যে টি শার্টটা ছিল সেটা খুলে ফেলে আর লুসাওয়ের সামনে এসে দাঁড়ায়। লুসাও তখন রেগে মেগে ওকে বেডের উপর শুইয়ে দেয়। লুসাও ওকে বলে তোমার কি মনে হয় তুমি এরকম ব্যবহার করলে আমাদের সমস্ত কিছু শোধবোধ হয়ে যাবে না। এটা বলে ও বাথরুমে চলে যায় আর ওয়েন ওভাবেই ওখানে পড়ে থাকে। এদিকে লুসা বাথরুমে এসে এরকম একটা রিয়াকশন দেয়, মানে একটু আগে ওয়েন ওর সঙ্গে যে আচরণটা করলো ওটা ছিল ওয়েনের অ্যাকশন, আর এখন লুসাওয়ের রিয়াকশন দেখে আমরা সহ্যই করতে পারছিল না। এরপরে যাই হোক, লুসাও কিছুক্ষণ পরে গোসল করে বাইরে বের হয়ে এসে দেখে ওয়েন বেডে ঘুমাচ্ছে। লুসাও এবং ওয়েন একই কম্বল মুড়ি দিয়েই ওদেরকে ঘুমাতে হবে, কিন্তু লুসাও আর কম্বলটা মুড়ি দেয় না, বরং ওটাকে একদিকে সাইডে সরিয়ে দিয়ে এমনি এমনি শুয়ে থাকে। ওয়েন কিন্তু তখনও জেগেছিল। লুসাও আসলে কোনো খারাপ উদ্দেশ্য তো ওয়েনকে ডাকেনি, ওকে কত ভালোবাসে সেটাই ওয়েন জানে না। এমনকি লুসাও রাত্রে ঘুমাতে পর্যন্ত পারে না। সকালবেলা ও চুপচাপ উঠে বসে থাকে আর বেডের দিকে তাকায়। একটু আগে ওয়েনের সঙ্গে একই বেডে শুয়েছে, অথচ যেন আকাশ পাতাল দূরত্ব ওদের। যাই হোক, এরপরে লুসাও কি বুঝে বাইরে আসে। ওয়েন বলে কি ব্যাপার, খেয়ে যাবে না। লুসাও বলে একটা মিটিং আছে। ওয়েন বলে মিটিং আছে, আমারও তো তাহলে মিটিং আছে। লুসাও বলে হ্যাঁ মিটিং আছে, কিন্তু এরপরে লুসাও ওকে একটু সুযোগ দেয় আর বলে এখনো আধা ঘন্টা সময় আছে। ওয়েন তখন বলে আধা ঘন্টা সময়, ঠিক আছে তুমি খেয়ে যাও, আমরা একসঙ্গে যাব। কিন্তু লুসাও চলে যায়। ওয়েন বলে আমি এক্ষুনি আসছি, কিন্তু মিটিং আগেই শুরু হয়ে গিয়েছিল। লুসাও জানে যে ওয়েন অনেক তাড়াহুড়ো লাগিয়ে ফেলবে, এজন্য ওকে আধা ঘন্টা এক্সট্রা টাইম দিয়েছিল। আর কিছুক্ষণ পরে এখানে ওয়েন চলে আসে, এই প্রথম এখানকার অফিসে ও জয়েন করা। যাই হোক, এরপরে আমরা ইয়ানকে দেখতে পাই। সেদিন ইয়ানও এই প্রজেক্ট 2 এর অংশ হয়েই এসেছিল। এখন বুঝতেই পারছেন লুসা, ওয়েন, ইয়ান সবাই একসঙ্গে, মানে 3 তারকা একসঙ্গে হলে যা হয় সেই একটা ভাইব ক্রিয়েট হয়েছিল অফিসের ভিতর। যে এরপরে ওয়েন ইয়ানের সঙ্গে আলাদা করে কথা বলছিল। এখানে ইয়ানও কিন্তু ডিরেক্টর হয়ে এসেছে। ইয়ান বলছিল যে ছুটির পরে ওরা একসঙ্গে বাড়িতে যাবে, কিন্তু তখন ওকে ওয়েন বলার চেষ্টা করছিল ও এখন বাড়িতে থাকে না। লুসাও তখন এসে ওয়েনকে ডাকে আর বলে তুমি না আমার অ্যাসিস্ট্যান্ট, তোমাকে খুঁজে পাওয়া যায় না কেন, যাও আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে এসো। ওয়েন বলে ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাই যে কফি রুমে 3জন এমপ্লয়ি মূলত কিছু একটা গসিপ করছিল। ওরা মূলত লুসা, ওয়েন, ইয়ান এদেরকে নিয়েই কথা বলছিল, কারণ ওরা 3জন একই স্কুলে পড়তো। ওরা আগে থেকে একে অপরকে চেনে, এসব নিয়েই মূলত কথাবার্তা হচ্ছিল। আবার ওয়েন যে বক্সিং কোম্পানি ছেড়ে এসেছে সেসব নিয়েও কথা হচ্ছিল। লুসাও এগুলো বাইরে থেকে শুনতে পেয়ে ওদেরকে বলে কী হচ্ছে এখানে, এটা বলে ওদেরকে বাইরে বের করে দেয়। আর ওয়েনকে বলে তুমি কেন ভিতরে এসে ওদেরকে থামানোর চেষ্টা করনি। ওয়েন বলেই এসবে আমার এখন আর কিছু হয় না। লুসা বলে আচ্ছা।
এরপরে রাত্রেবেলাও বাড়ি আসার পরে ওয়েন বলে কি খাবে বলো, আমি রান্না করে খাওয়াবো। লুসাও তখন অনেকগুলো বিদেশি খাবারের নাম বলতে থাকে। এগুলো ওয়েন শুনে বলে আচ্ছা তো এগুলো খাবে, কিন্তু তোমার ফ্রিজে দেখো কিচ্ছু নেই। আপাতত আমি তোমাকে ডিম সিদ্ধ করে আর নুডলস রান্না করে খাওয়াতে পারি, আর তুমি যা খেতে চেয়েছো সেটা না হয় অন্য দিন খাওয়াবো। লুসাও তখন বলে আপাতত তাই সই। এরপরে ওয়েন ওর জন্য খাবার তৈরি করতে শুরু করে। আসলে ওয়েন এখনো লুসাওকে প্রচণ্ড ভালোবাসে। এরপরে লুসাও তো ওকে সবসময় এটা ওটা খোঁটা দিচ্ছিলই, কিন্তু লুসাও যখন খাচ্ছিল ওয়েন তখন ওর হাতটা টেবিলের উপরে দিয়ে দাঁড়িয়েছিল। লুসাওয়ের তখন চোখ যায় ওয়েনের হাতের দিকে। ওয়েনের হাত বেশ খানিকটা পুড়ে গিয়েছে। লুসাও তখন ওয়েনকে জিজ্ঞেস করে হাতটা পুড়লো কী করে। ওয়েন তখন বলে তোমার জন্য রান্না করতে গিয়ে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আমি একটা রেস্টুরেন্টে কাজ করতাম, তখনও কোনো দিন আমার কোনো রান্নাবান্নায় হাত পড়েনি, তোমার এখানে এসে আমার হাত পড়ে গিয়েছে। লুসাইয়ের এই কথাটা শুনে বোধহয় ওয়েনের জন্য একটু মায়া হয়। ও তখন উঠে দাঁড়ায় আর বলে ঠিক আছে তুমি এখানে বসো, ওই থালাবাটি সমস্ত কিছু আমি ধুয়ে দেব। আর তুমি যখন ইউনিভার্সিটিতে চলতে তখন তোমাকে এভাবে কাজ করতে হতো। ওয়েন বলে তো কে আমাকে সাপোর্ট করবে, কে আমাকে টাকা পয়সা দিবে। লুসা বলে আচ্ছা ঠিক আছে তুমি সরে যাও, আমি এই সমস্ত ধুয়ে দিচ্ছি। ওয়েন বলে না, বলে দুজন ঠেলাঠেলি বাঁধিয়ে দেয়। ওয়েন বলে আমি ধুচ্ছি, লুসাও বলে না আমি ধুচ্ছি। এরপরে লুসাও বলে একটুখানি নুডলস রান্না করতে গিয়ে তুমি যতগুলো হাঁড়ি পাতিলে মাখিয়েছো বাবা, তুমি যে রেস্টুরেন্টে কাজ করতে নিশ্চয়ই তারা তোমাকে কাজে নেওয়ার পরে দেউলিয়া হয়ে গিয়েছিল। ওয়েন তখন বলে কে বলেছে, তুমি জানো আমি কত বড় দামি নামি একটা রেস্টুরেন্টে কাজ করতাম। লুসাও তখন বলে হ্যাঁ দামি নামি তো ছিলই, তবে সেটা তুমি কাজে ঢোকার আগে, তুমি ঢোকার পরে ওরা দেউলিয়াই হয়ে গিয়েছে। ওয়েন তখন বলে তুমি এত খারাপ কেন, ওর তো অনেক রাগ হয়। যাই হোক এরপরে কাজ কাম শেষ করে ওর রুমে আসে। লুসা অনেকক্ষণ ধরে চুপচাপ বসে কিছু আর্ট দেখছিল, কিন্তু ওয়েনের তো হাত পুড়ে গিয়েছে, এই চিন্তাটা ওর মাথা থেকে বেরই হচ্ছে না। কিছুক্ষণ পরে ড্রয়ার ট্রয়ার ঘেটে ঘুটে ও একটা মলম খুঁজে পায়, যেটা আসলে পোড়া জায়গায় দিলে বেশ একটু স্বস্তি পাবে। এবার ওয়েন যখন বুঝতে পারে যে লুসা বাহিরের দিকে আসছে তখন ওয়েন একটা ভং ধরে, ও ঘুমানোর অভিনয় করে। এরপরে লুসাও চুপি চুপি আস্তে আস্তে পা টিপে টিপে ওয়েনের কাছে আসে, কারণ লুসাও মনে করেছিল ওয়েন ঘুমিয়ে আছে, কিন্তু ওয়েন তো ঘুমায়নি। ওয়েন দেখতে চাই লুসাও আসলে কি করে। লুসাও আস্তে আস্তে আর মলমটা নিয়ে সুন্দর করে ওয়েনের হাতে লাগিয়ে দেয়। ওয়েন খুব ভালো করেই বুঝতে পারছিল লুসাও এখনও ওকে কত ভালোবাসে। তখনই আসলে ওয়েনের ফোনটা বেজে ওঠে, আর সাথে সাথেই লুসাও এমন ঘুমের অভিনয় করে যে দেখে মনে হচ্ছিল না জানি কতকাল ঘুমায়নি। আসলে তখন ওয়েনকে ওর বান্ধবী মেং ফোন দিয়েছিল, ওর বাড়ির সার্কিটটা ব্রেক হয়ে গিয়েছে, প্রায় সার্কিট ব্রেকার পড়ে গিয়েছে এবং সেটাও কোনোভাবেই ঠিক করতে পারছে না। ওয়েন তখন বলে তাহলে তোমাকে আগামীকালকের জন্য ওয়েট করতে হবে, আসলে অনেক পুরাতন বিল্ডিং, একটা মিস্ত্রি ডেকে তারপরে সেটাকে ঠিক করতে হবে। তুমি আপাতত একটা কাজ করো, তুমি অনেকগুলো মোমবাতি জ্বালিয়ে নাও। আর হ্যাঁ কি যেন বলছো লুসাও, লুসাও এখনো ঘুমাচ্ছে, এটা ওয়েন ইচ্ছা করে বলেছিল। লুসাও তখন বলে কে এত রাত্রে ফোন দিয়েছে, একটু ঘুমানোরও সুযোগ দেয় না। ওয়েন তখন বলে আরে আমার হাতে মলম কে লাগালো, তুমি তুমি তার মানে ঘুমানোর অভিনয় করছিলে। লুসাও ওর দিকে তাকিয়ে বলে আর তুমি সবই জানো, তুমিও ঘুমানোর অভিনয় করছিলে। আর হ্যাঁ এই মলম একবার লাগিয়ে দিয়েছি, এখন থেকে নিজেই লাগিয়ে নেবে। এটা বলে ওখান থেকে উঠে চলে আসে আর বলে আমি কুকুরকে নিয়ে হাঁটতে যাচ্ছি, তুমি গেলে এসো। এরপরে ওয়েন আসে আর বলে একটা কুকুর কীভাবে আরেকটা কুকুরকে নিয়ে হাঁটবে, তাই আমি এলাম। এতে লুসাওয়ের তো একটু রাগ হয়ে যায়। লুসাও তখন প্রেমের কাহিনী মুভির মতো দেবের যে একটা খরগোশ ছিল, খরগোশের সঙ্গে দেব অনেক কথা বলতো, ঠিক ওরকম করে ওর কুকুরের সঙ্গে কথা বলতে থাকে আর বলে মেয়েদের মন বোঝা আসলেই কঠিন বল, শাওলু আসলে দুধ খেতে চাইছে। কি তাই তো শাওলু, তুই চাস না? এই কথা শোনার পরে ওয়েন একটু হাসে। ওয়েন বলে ঠিক আছে তুমি তাহলে শাওলুকে এখানে ধরে রাখো, আমি যাচ্ছি, আমি দুধ কিনে নিয়ে আসছি। লুসাও তখন শাওলুকে বলে একদম না, বেশি কথা বলবি না। ওয়েন তখন ভিতরে যায় দুধ কিনতে, আর এদিকে ওয়েন যখন দুধ কিনে বাইরে বের হয়ে আসে তখন দেখে লুসাও নেই শাওলুও নেই, থাকবে কি করে। লুসাও কোথা থেকে একটা স্কুটি নিয়ে শাওলুকে তাতে তুলে রেখেছে। ওয়েন বলে আরে ও তো পড়ে যাবে, এভাবে তুমি ওর টেক কেয়ার করো নাকি, বলে ও পিছন থেকে ধরে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসে। এরপরে ওয়েন বাড়িতে এসে কাজ করে। লুসাও তখন দরজার কাছে এসে হেলান দিয়ে দাঁড়িয়ে বলে বাড়িতে এখানে তোমাকে কাজ করতে কে বলেছে, বাড়িতে কোনো কাজ অ্যালাউ নয়। ওয়েন তখন বলে আচ্ছা ঠিক আছে। লুসাও বলে যাও এখন কিছু দুধ গরম করো। এরপরে ওয়েন বাইরে এসে দুধ গরম করে সবই শাওলুকে খাইয়ে দেয়। লুসাওয়ের তো আর কোনো কাজ ছিল না, তাই এবারও বাইরে আসে ওয়েনকে দেখতে। ওয়েনকে এসে বলে কই দুধ কই। লুসাওকে ওয়েন বলে কেন, এই যে শাওলু খাচ্ছে। লুসা বলে তা তো দেখতে পাচ্ছি, কিন্তু আমারটা কই। ওয়েন বলে তুমি যদি খেতে চাও শাওলুর সঙ্গে একসঙ্গে খাও। লুসাওয়ের তখন একটু রাগ হয়ে যায়। এবার ও এসে ওয়েনকে ঠেলে ঠুলে
একটা জায়গা বের করে সেখানে শুয়ে পড়ে আর বলে আমি এখানেই ঘুমাবো। ওয়েন তখন বলে ঠিক আছে, তাহলে আমি অন্য কোথাও কাজ করতে যাচ্ছি। লুসাও তখন ওকে চেপে ধরে বলেন না, তুমি এখানেই কাজ করবে আর আমি এখানেই ঘুমাবো। এখানে কাজ করো, আমি ঘুমাতে গেলাম বলে ওখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন আবার আমরা মেংকে দেখতে পাই। মেং ওদের বাড়িতে ফিরে এসেছিল, যে বাড়িতে কোনো ফার্নিচারই নেই। ফান তো আর কোনো জায়গা না পেয়ে এখানেই থাকতে শুরু করেছে। শুধু এখানে কিছু বেডিংপত্র ছিল, কিন্তু মেং এসেই ওই বেডিংপত্র সব গুছিয়ে নিজের বেডরুমে নিয়ে চলে যায়। ফান বলে এবার আমি কোথায় ঘুমাবো? মেং বলে তা আমি কি জানি। এবার দুজনের আবার ঝগড়া শুরু হয়ে যায়। এদিকে ওয়েনকে দেখি, ওয়েন অফিসে এসে কিছু কাজ করছিল। তখন এখানে ইয়ান আসে। তো ওরা মূলত যে প্রজেক্টের নিয়ে কথা বলছিল সেই প্রজেক্টে কিছু ঝামেলাও আছে, তো ওদেরকে ব্যাকআপ প্ল্যান খুঁজে বের করতে হবে। ওয়েনের একটা প্ল্যান ছিল, ইয়ান তখন আরেকটা প্ল্যান দেয়। লুসাও মাঝখানে এসে বলে ওই ইয়ানের প্ল্যান নিবে না। ওয়েন তখন বলে দুটো প্ল্যানই থাক ব্যাকআপ হিসেবে। এরপরে ওয়েন কফি রুমে এসেছিল, লুসাও তখন ওখানে আসে। আর এখানে লুসাওয়ের একটাই কাজ, তা হলো ওয়েনকে সব সময় ঝামেলার মধ্যে রাখা। কিন্তু ওয়েন ওর কথা তোয়াক্কা না করে যখন কফি নিয়ে যাচ্ছিল তখন কফিটা ছিটকে পড়ে যায়। লুসা ওয়েনের হাত মুছে আর ওয়েন লুসাওয়ের, কোথাও লাগেনি তো। ঠিক এরই মাঝখানে ইয়ান আসে। ইয়ান এসে বলে কি ব্যাপার, এখানে কি হচ্ছে? এটা বলে ও খুবই জেলাস হয়ে যায়। বলে ওদের দুজনের মাঝখান দিয়ে পথ কেটে সামনে এগিয়ে গিয়ে বলে লুসাও, মিস্টার লু, আপনার যদি মনে হয় আপনার হাতে কফি পড়েছে তাহলে কিন্তু আপনি হাতটা ধুয়ে নিতে পারেন। এতে লুসাওয়ের রাগ হয়ে যায় আর ওইখান থেকে চলে যায়। এদিকে ওয়েন চলে যাচ্ছিল, তখন আবার ওয়েনকে ইয়ান বলে তোমার কি আজকে ছুটির পরে সুযোগ আছে? ওয়েন তখন বলে কেন? ইয়ান তখন বলে অনেকদিন মা তোমার কথা বলছিল। ওয়েন তো ইতস্তত করে, কিন্তু ইয়ান জোর করে বলে আজকে মায়ের জন্মদিন, তাই তোমাকে যেতেই হবে। ওয়েন তখন বলে আচ্ছা ঠিক আছে। এদিকে আমরা লুসাওকে দেখি অফিসের ভিতরে বসে বসে সে ফেক কলে কথা বলছিল, মানে ফোনটা এমনি কানে ধরে বলছিল হ্যাঁ কি অফিসে ছুটির পরে তুমি কি করবে। ওয়েন বুঝতে পারে যে লুসাও এই যে জোরে জোরে কথাটা বলছে আসলে ওকেই বোঝানোর চেষ্টা করছে। তখন ওয়েন লুসাওকে একটা মেসেজ দেয় আর বলে অফিসের পরে ওর একটা কাজ আছে, তাই ও একটা জায়গায় চলে যাবে। লুসাও তখন বলে কি কাজ, আমাকে বলা যাবে না? আমি কি সেই কাজে যেতে পারি না? ওয়েন তখন বলে সব কাজে তো তোমাকে নিয়ে যাওয়া যাবে না। ওকে আরেকটা টেক্সট দিলে লুসাও আবার কথা বলার ফাঁকে ফাঁকে সেই টেক্সট দেখে। দেখে আবার ফোনটা কানে তুলে আবার চিৎকার করে কথা বলতে থাকে আর বলে আচ্ছা ঠিক আছে, ছুটির পরে আমি কিন্তু কিছু শপিং করব। ওয়েন তখন বলে আচ্ছা ঠিক আছে তুমি যেও। এরপরে আমরা দেখি ওয়েন আর ইয়ান দুজনে মিলে চলে এসেছিল হাসপাতালে, আর ওদিকে লুসাও একা একা শপিং করতে গিয়েছিল। তবে লুসাও কোনো কিছুই ভালো করে কেনাকাটা করতে পারছিল না, বারবার ওয়েনকে নক দিচ্ছিল। এদিকে ওয়েন অনেকদিন পরে ইয়ানের মায়ের সঙ্গে দেখা করতে এসেছে। ইয়ানের মা এখন হাসপাতালে, কারণ ইয়ানের মায়ের স্মৃতি নষ্ট হয়ে গিয়েছে। সে ভালোভাবে কোনো কিছুই মনে করতে পারে না, মাঝে মাঝে নিজের ছেলেকেও চিনতে পারে না। তবে এই মুহূর্তে সে ইয়ানকে ভালোভাবেই চিনতে পেরেছিল, তবে ওয়েনকে চিনতে পারেনি। এদিকে আমরা লুসাওকে দেখি, সে যেন কোনো কিছুই করতে পারছিল না, একা একা বারবার ওয়েনকে নক দিচ্ছিল, কোন সবজি কিনবে, কোন সস কিনবে, এটা ওটা। ওয়েন আসলে একটা জায়গায় এসেছে, সেও বা বারবার ফোনে কিভাবে উত্তর দিবে, মাঝে মাঝে উত্তর দিচ্ছিল। লুসাওয়ের তো রাগ হয়ে যায় যে ওয়েন ওর মেসেজের উত্তর দিচ্ছে না। তবে ওয়েন যে ওকে একেবারেই উত্তর দিচ্ছে না তা কিন্তু নয়, ওয়েন কিন্তু মাঝে মাঝেই ওর মেসেজের উত্তর দিচ্ছিল, তবে সেটাতেও লুসাওয়ের হচ্ছিল না। ও এত বেশি টেক্সট দিচ্ছিল, এমনকি কি সবজি কিনবে, ও পাতাকপি কিনবে নাকি ফুলকপি কিনবে সেটাও মনে হয় ওয়েনকে নক দিয়েই জেনে নিচ্ছিল। ওয়েন যখন রিপ্লাই না করে ও তখন সমস্ত কিছু নিয়ে চলে আসে। এদিকে ওখান থেকে চলে আসার সময় ইয়ান ওয়েনকে বলে তুমি কি এখন লুসাওয়ের সঙ্গে কন্ট্যাক্ট রেখেছো? মানে লুসাও কি তোমাকে বারবার টেক্সট দিচ্ছে? ওয়েন তখন বলে হ্যাঁ, আর এখন আমি ওর সঙ্গে ওর বাড়িতেই থাকি। ইয়ান তখন বলে আচ্ছা তুমি কি জন্য ফেজ 2 প্রজেক্টের অংশ হয়ে আছো? আমি জানি তোমার কোনো একটা উদ্দেশ্য আছে। ওয়েন তখন বলে আমার একটা উদ্দেশ্য আছে, তবে সেটাতে আমি আসলে তোমাদের হেল্প চাই না। ওয়েনকে ইয়ান বলে আমি চাইলেই তোমাকে হেল্প করতে পারি। তখন ওয়েন বলে না, আমরা হয়তো ভালো বন্ধু, কিন্তু আমার সমস্ত কাজে তুমি বা লুসাও হেল্প করতে পারো না। ইয়ান তখন বলে লুসাও পারে না? ওয়েন বলেন না, এটা সম্পূর্ণ আমার দায়িত্ব। যাই হোক এরপরে ওরা একটা জায়গায় পৌঁছে যায়। ওয়েন তখন ইয়ানকে বলে ঠিক আছে, তাহলে আমি এখন চলে যাচ্ছি। ঠিক তখনই লুসাওয়ের কারটাও ওখানেই এসে থামে। লুসাও দেখতে পায় ওদের দুজনকে। লুসাওয়ের তো জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছিল। লুসাও তো এদের মাঝখানে কোনো কথা বলেই না, কেবল ওয়েনের দিকে তাকিয়ে থাকে, একবার ইয়ানের দিকে আর একবার ওয়েনের দিকে। ভাইয়ার তো একদম জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। যাই হোক এরপরে যখন ওয়েন হেঁটে যাচ্ছিল তখন লুসাও আউট অফ নাও হিয়ার কোথা থেকে যেন চলে আসে। আর ওয়েন বলে তুমি কোথা থেকে আসলে? লুসাও বলে তোমাকে কতগুলো টেক্সট দিয়েছি, আর তুমি কি না ইয়ানের সঙ্গে ঘুরতে গিয়েছিলে অথচ আমাকে জানাওনি। ওয়েন বলে তোমাকে জানালে যদি তুমি, লুসাও বলে কি আমি রাগ করতাম? না, তুমি যদি বলতে যে তুমি ইয়ানের সঙ্গে ঘুরতে গিয়েছো আমি কিছুই বলতাম না। আর আমি তোমার বস, তোমার হয়ে দেখো কত কাজ করছি।
কি এসব সবজি কেনার দায়িত্ব কি আমার? আর তাছাড়া তুমি এগুলো বহনও করছো না। ওয়েন তখন বলে, তুমি আমাকে যতগুলো টেক্সট দিয়েছো আমি সব টেক্সটের উত্তর দিয়েছি, শুধুমাত্র ডিম কেনার টেক্সটের উত্তর দেয়নি। ডিম কিনতে কেউ কেউ জিজ্ঞেস করে। এভাবে ঝগড়া করতে করতে বাড়িতে আসে। লুসাও আজকে একা একা আগে আগে ঘুমিয়ে পড়েছিল। ওয়েন স্নান ছাড়ার পরে যখন বেডে আসে তখন ও কিন্তু লুসাওয়ের মতো করে না, ও ঠিকই একই কম্বলের ভিতরে শুয়ে পড়ে। এরপরে ওয়েনের দিকে তাকায় লুসাও, আর কিছুক্ষণ পরে ওয়েনের ভীষণ কাছাকাছি চলে আসে এবং লুসা ওয়েনকে এমনভাবে জড়িয়ে শুয়েছিল যে ওয়েনের অনেকটা সাফোকেটেড লাগছিল। ওয়েন বলে, এভাবে আমি ঘুমাতে পারি না। লুসাও বলে, আমি এভাবেই ঘুমাবো। ওয়েন বলে, কিন্তু এভাবে আমার ঘুম আসে না। লুসাও বলে, তোমার ঘুম না এলে কী করব, আমার ঘুম এলেই হচ্ছে, আমি তো এভাবেই ঘুমাবো। আসলে ও ছিল একটু আলফা মেল টাইপের ছেলে, কিন্তু ওয়েনকে প্রচণ্ড ভালোবাসতো। পরের দিনের দৃশ্য দেখতে পাই, ওয়েন যখন ওর কাজে এসেছিল তখন ওয়েনের জন্য কেউ একটা ফুলের তোড়া পাঠিয়েছে। সবাই তখন বলতে থাকে, ওয়েন জিয়া, তোমার জন্য আবার দেখো কেউ একটা ফুল পাঠিয়েছে। মিস্টার হোয়াং নামের একটা লোক ওয়েনের জন্য ফুল পাঠিয়েছে। মিস্টার হোয়াং আসলে ওয়েনের সাথে একটা প্রজেক্ট নিয়ে কথা বলতে চায়, এজন্য ওয়েন তার সঙ্গে কথা বলতে চলে আসে। যদিও ওয়েন জানে এই লোকটা একটু অন্যরকম, কারণ এই লোকটা নিজের অফিসেও কোনো প্যান্ট পরেছিল না, বরং হাফ প্যান্ট পরেছিল। লোকটা একটু লুচু স্বভাবের আছে, সেটা ওয়েন জানে। এজন্য ওয়েন নিজের ফোনের রেকর্ডিং অন করে রেখেছিল আর সাথে স্প্রে নিয়ে এসেছিল। এজন্য খুব ভালোভাবেই বেঁচে ফিরে আসে। এদিকে লুসাও পিং গগার সঙ্গে দেখা করতে এসেছিল, মানে অটোমোবাইল মেকানিক্স যে ভাইটা ছিল সেই ভাইয়ের সঙ্গে। সেই ভাই এখন বিয়ে করেছে, তার সুন্দর একটা ছেলেও আছে। লুসা অনেকদিন বাদে তার সঙ্গে দেখা করতে এসেছে। ওই ভাই তখন বলে, কি ব্যাপার, এখন কি তুমি একটু সুস্থ আছো? কিছু বছর আগে তো তুমি ঘুমাতেও পারতে না। লুসাও তখন বলে, এখন আমি ভালো আছি। পিং ভাইয়া তখন বলে, এখন ভালো থাকার কারণ কি, ওয়েন কি জীবনে আবার ফিরে এসেছে? লুসাও তখন বলে, হ্যাঁ, এখন দুজন একসঙ্গে একই বাড়িতে থাকি। পিং তখন বলে, বাবা, একই সঙ্গে একই বাড়িতে থাকতেও শুরু করেছো? এদিকে দেখো আমাদের জীবন, কাজ করে শেষ হয়ে যাচ্ছি। এই 2টা বক্স পেপার, এগুলো যে কোথায় বিক্রি করব জানি না কেন বাবা এগুলো এখানে রেখে গিয়েছিল। লুসাও হুট করে 20 বছর আগের পেপার দেখে অবাক হয়ে বলে, আমি তো এগুলোই খুঁজছি। মানে ও একটা ফ্যাক্টরি সম্পর্কে জানার জন্য অনেক দিন ধরেই খুঁজছে, আর এই ফ্যাক্টরি সম্পর্কে ওই এই পেপারে জানতে পারে। এদিকে আমরা ওয়েনকে দেখতে পাই। ওয়েন একটু আগে মিস্টার হোয়াংয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল, তো ও যেটা রেকর্ড করেছে সেই রেকর্ডটাই বসে বসে শুনছিল। আর অন্যদিকে লুসা ওর বন্ধু ফানকে ফোন দিয়ে বলে যে, তোমাকে আমি কিছু ঠিকানা দিচ্ছি এবং এটা নিয়ে তুমি একটু ইনভেস্টিগেট করার চেষ্টা করো। কিন্তু লুসাওয়ের এই কথা শুনে ফান বলে, কি, তুই চলে এসেছিস বিদেশ থেকে একটা আর্ট এক্সিবিশনের জন্য, আর এখন কিনা তুই আবার ডিটেকটিভের চাকরি নিয়েছিস, আর তা কিনা আমাকে দিয়ে করাতে চাইছিস? ওয়েন তো নির্মগ্ন হয়ে ওটাই শুনছিল। ঠিক তখন লুসাও এসে ওয়েনকে একটু ইশারায় বলে, কি করছো? ওয়েন তখন ফোনটা কানে ধরে স্টাইলে বলে, চুপ, আমি একটা মিটিংয়ে আছি। যদিও লুসাওকেও মিথ্যা কথা বলেছিল। আজকে মিস্টার হোয়াংয়ের সঙ্গে যা হয়েছে তাও লুসাওকে বলে না। লুসা বলে, আচ্ছা ঠিক আছে। এরপরে লুসা ওর ডকুমেন্টটা নিয়ে ওর রুমে রেখে দেয়। এই যে ফ্যাক্টরির কথা ওখানে আছে ওটা মূলত ওয়েনের বাবার ফ্যাক্টরি ছিল। যাই হোক, পরদিন ওয়েনকে দেখি ওয়েনের সঙ্গে একটা মহিলা খুব খারাপ ব্যবহার করতে ওর অফিসে চলে আসে। এই মহিলাটা মিস্টার হোয়াংয়ের স্ত্রী। সে এসে বলতে থাকে ওয়েন তার স্বামীকে নাকি সিডিউস করেছে। তো মাঝখান থেকে লুসাও আসে আর ওই মহিলাকে আটকে দিয়ে বলে, আপনি এবার কে? এমনকি ওয়েনও বলে, আপনি আপনার স্বামীকে গিয়ে আগে দেখুন, তারপরে আমাকে নিয়ে কথা বলতে আসবেন। তাছাড়া এই অফিসের অন্যান্য যারা ছিল তারা ওয়েনের হয়ে কথা বলে। একজন তো একটা স্ট্রেচার পর্যন্ত নিয়ে এসেছে ওই মহিলাকে মারার জন্য, এমনকি তাকে তাড়িয়েও দেয়। আসলে এখানে একটা পঙ্গু মানুষ ছিল, তার কাছ থেকেই ওটা সে নিয়ে এসেছে। লুসাও তখন ইয়ানের দিকে একবার তাকায় যে ইয়ান কিছু জানে কিনা। এরপর ওয়েনকে অফিসে ডেকে নিয়ে বলে যে কি হয়েছে। ওয়েন যখন বলছিল তখন ওর বাইরে যেসব কলিগরা ছিল তারা তো হই হুল্লোড় বাঁধিয়ে দিয়েছে, ওয়েনের সঙ্গে ওই মহিলা তো খারাপ ব্যবহার কেন করলো। লুসা ওদেরকে থামিয়ে দিয়ে বলে, দেখতে পাচ্ছ না কথা বলছি? ওরা তখন সবাই চুপ হয়ে যায়। এদিকে ওয়েন বলে যে, সিম্পলি আমি একটা কন্ট্রাক্ট করতেই গিয়েছিলাম, এর বাইরে কোনো কিছুই নাই। যাই হোক, এর পরের দিনের দৃশ্য দেখতে পাই যেখানে লুসা ওয়েনকে কয়েকদিনের জন্য ছুটি দিয়েছে, বাড়িতে থাকতে বলেছে। আর এই সময়টা ওয়েন কাজে লাগাচ্ছে। ওয়েন মূলত ওর বাবার ফ্যাক্টরি কী জন্য বন্ধ হয়েছিল সেসব নিয়েই কাজ করছে। তখন ফান ওর কাছে একটা কল দিয়ে বলে, তুমি একটু লুসাইয়ের ঘরে যাও তো, ওর একটা ডকুমেন্ট আছে দেখো, সেটা খুঁজে বের করে দাও। এটা ওয়েন খুঁজতে এসে দেখে যে লুসাও অনেকগুলো ঔষধ খায়। এইসব ঔষধ দেখেও বুঝতে পারে যে এগুলো আসলে ইনসোমনিয়ার ওষুধ এবং সাথে আনুষঙ্গিক আরও ঔষধ। তাছাড়া ও একটা সাইকোলজিক্যাল
থেরাপি শিটও দেখতে পায়। এই কাউন্সিলিংটা দেখে ওর তো চোখে পানি চলে আসে। মানে লুসাও এতটা যন্ত্রণায় ছিল গত 10 বছরে। তাছাড়া লুসাও যে ডায়েরিতে মাঝে মাঝে সমস্ত কিছু লিখে রাখতো, ওয়েন সেটাও দেখতে পেয়েছে। লুসাও এখানে তারিখ দিয়ে লিখে রেখেছে, সেই 2016 সাল থেকে শুরু করে 26 সাল পর্যন্ত প্রতিটা গ্রীষ্মকাল, শীতকাল, শরৎকাল ওর জীবনে কেমন গিয়েছে সেগুলোই লিখেছে। তবে প্রতিটা ক্ষণে ও কেবল ওয়েনকে মিস করেছে। তাছাড়া লুসাও একটা পেজে লিখে রেখেছিল যেদিন ওর জন্মদিন ছিল সেদিনও নিজেকে নিজের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। তবে যে ওয়েনকে প্রচন্ড মিস করছে সেটাও লিখেছে। আরেকদিন ছিল ওয়েনের জন্মদিন, সেটা নিয়ে ও সুন্দর একটা কথা লিখেছে, যেখানে সেদিন ছিল খুবই সানি একটা ডে, কিন্তু ওর জীবনে সেটাই ছিল সবথেকে গ্লুমি ডে। কারণ ওয়েন অনেক আগে ওকে ছেড়ে গিয়েছে। ওয়েনের সঙ্গে যখন 2026-এও দেখা হয়েছে তখনও ও ওয়েনকে নিয়ে লিখেছে, যদি এর জীবনে বেঁচে থাকেন মানে এটাই হয় যে ওয়েনের সঙ্গে আমার জীবন বারবার জড়িয়ে যাবে, বারবার আমি কষ্ট পাবো, কিন্তু তাও আমি চাই ওর সাথে আমার জীবন জড়িয়ে যাক বারবার। ওয়েন সমস্ত কিছু পড়ে অনেকক্ষণ লুসাওয়ের আসার জন্য অপেক্ষা করে। লুসাও যখন কাজ শেষে ফিরে আসে তখন ওয়েন ওকে বলে, তুমি কি খাবে বলো, আমি রান্না করছি। লুসাও তখন বলে, না তুমি বসো, আমি রান্না করছি। ওয়েন তখন বলে, আমি তোমাকে হেল্প করি। লুসাও বলে, তার কোনো দরকার নেই। আসলে অফিসে একটা খারাপ ঘটনা ঘটে গিয়েছিল বলে লুসাও নিজে কিন্তু ওয়েনকে রান্না করে খাওয়াতে চাচ্ছে। লুসাও ওকে এটাও বলে, ফার্দার তোমাকে কেউ যদি বুলি করতে আসে তাহলে তুমি ফাইট ব্যাক করবে, আমি ছাড়া তোমাকে আর কেউ বুলি করতে পারবে না। ওয়েন তখন লুসাওকে বলে, তুমি কি অসুস্থ? লুসাও একবার ওয়েনের দিকে তাকায়। ওয়েন বলে, আসলে আমি ইচ্ছে করে দেখিনি, কিন্তু আমি তোমার একটা সাইকোলজিক্যাল রিপোর্ট দেখতে পেয়েছি, তুমি রাত্রেবেলা ঘুমাতে পারো না। লুসাও তখন বলে, ওয়েন ওটা তোমার কারণে হয়নি, আসলে যখন আমার মা মারা গিয়েছিল তখন থেকেই আমি অনেক কিছুর ভিতর দিয়ে যাচ্ছিলাম। সেই ছোট্টবেলা থেকেই আমার ইনসোমনিয়ার সমস্যা ছিল, আমি ঘুমাতে পারতাম না। কিন্তু যখন তুমি আমার জীবনে এলে তখন আস্তে আস্তে আমার এই সমস্ত সমস্যাগুলো কাটতে থাকে, আমি রাত্রেবেলা ঘুমাতে পারতাম। হয়তো তুমি আমাকে দেখে বুঝতে পারতে না আমি কিসের ভিতর দিয়ে যাচ্ছি, কিন্তু আমি যেতাম। অনেক কিছুই সহ্য করে আমাকে আজকে এখানে আসতে হয়েছে। যেহেতু তখন ইনসোমনিয়ার একটা সমস্যা ছিল আর তুমি আমার জীবনে আসার পরে সেটা ঠিক হয়ে গিয়েছিল, তাই যখন তুমি আবার হারিয়ে গিয়েছিলে তখন সেটা প্রকট আকার ধারণ করেছে। তবে ওটা তোমার জন্য সমস্যা নয়, ওটা আমার আগে থেকেই ছিল। ওয়েন তখন বলে, কিন্তু আমি তোমাকে এতটা যন্ত্রণা দিয়েছি। লুসাও তখন বলে, এটা নিয়ে তুমি একদমই দ্বিধাগ্রস্ত হবে না, তোমার কারণে বললাম না এটা সৃষ্টি হয়নি। তাছাড়া এখন আমি খুব ভালোভাবেই ঘুমাতে পারি, কারণ তুমি এখানে আমার সাথে আছো। তাছাড়া তোমার যদি মনে হয় যে তুমি এখান থেকে চলে যেতে চাও ওয়েন, তাহলে আমি তোমাকে আটকাবো না। একসময় আমি তোমাকে ঘৃণা করেছি এটা ঠিক, কিন্তু সময়ের সাথে সাথে আমি এটা রিয়েলাইজ করেছি তুমি আমার কাছে কখনোই ঋণী ছিলে না। তুমি যখন চলে গিয়েছিলে তখন একবার আমার হাত ধরে বলেছিলে আমাকে উঠতে, আরও উঁচুতে উঠতে। তোমার ওই একটা কথায় আমাকে কত টাইম পার করতে সাহায্য করেছে তুমি জানো না। জীবনে যত কঠিন সময় এসেছে আমি শুধু ওটাই ভেবেছি আমাকে সামনে এগিয়ে যেতে হবে, কারণ ওই কথাটা তুমি আমাকে বলেছিলে। তাই আমার মনে হয় না যে তুমি কোনোভাবে আমার কাছে ঋণী, বরং তুমি আমার জীবনের অনুপ্রেরণা। ওয়েন তখন বলে, কিন্তু তুমি না বলেছো আমি আশেপাশে থাকলে তোমার ভালো ঘুম হয়, আমি এখানেই থেকে যেতে চাই যতদিন তুমি রিকভার না হচ্ছ। লুসাও তখন বলে, এই অসুখ তো তোমার জন্য সৃষ্টি হয়নি, আর তাছাড়া তুমি আউট অফ গিল্টি ফিলিংসের কারণে হয়তো এখানে থেকে যেতে চাইছো, আমি সেটা চাই না। ওয়েন তখন বলে, কোনো গিল্টি ফিলিংসের জন্য নয় বা তোমার প্রতি সহানুভূতি দেখানোর জন্যও নয়, আমি জেনুইনলি চাই তুমি ভালো থাকো। তখন লুসাও ওঠে আর ওয়েনের 2 হাত ধরে বলে, আমিও তোমাকে এটা জানাতে চাই যে তোমার কারণে আমি অসুস্থ হই। তুমি আমার অসুস্থতা নাও, বরং তুমি আমার বেঁচে থাকার মেডিসিন। এরপরে লুসাও বলে, কি তুমি কি খাবে না, ওটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। ওয়েন বলে, তুমিই তো হাত ধরে রেখেছো। এরপরে ওর হাতটা লুসাও ছেড়ে দেয় আর ওয়েন খাবারটা খেতে থাকে আর লুসাও ওভাবেই দাঁড়িয়ে থাকে। এর পরের দিন ওয়েনকে নিয়ে কোথাও একটা লুসাও যাচ্ছিল। ওয়েন বারবার লুসাওয়ের দিকে তাকাচ্ছে আর লুসাও একবার করে ওয়েনের দিকে, একবার দুজনের দিকে তাকিয়ে পড়ে। এরপরে ওয়েন বলে, সামনের দিকে তাকিয়ে চালাও, না হলে তো তুমি অ্যাক্সিডেন্ট করবে। এরপরে একটা লোকের সঙ্গে লুসাও দেখা করতে আসে। এই লোকটার কাছ থেকে ও কিছু কাগজপাতি জোগাড় করার চেষ্টা করছে আর সেটা পেয়েও গিয়েছে। অন্যদিকে লুসাওয়ের কোম্পানি দেখতে পায় যেখানে ওরা কোনো একটা প্রজেক্ট নিয়ে কথা বলছিল, সেখানে ওদের অনেক বড় একটা হেরে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যাতে ওদের পুরোপুরি লস না হয়ে যায় সেজন্য লুসাও আবার একটা ব্যাকআপ প্ল্যান করেছে, যেটা খুবই বোল্ড একটা প্ল্যান। কিন্তু এটা আগে ওর ফুপিকে জানায়, ওর ফুপিকেও বলেছে এই প্ল্যানের কথা। যদিও এই প্ল্যানটা অনেক রিস্কি, কিন্তু একবার করতে পারলে সেটা বেশ ভালোভাবেই কাজে দিবে। ওর ফুপি তো রাজি হয়ে যায় আর বলে, এই প্ল্যানটা অনেক আগে থেকেই আমার মাথায় ছিল, শুধু এটাকে কে এক্সিকিউট করবে আমি সেটাই বুঝে উঠতে পারছিলাম না। এখন যেহেতু তুমি নিজে এই প্ল্যানের কথা বলছো তো আমি খুবই খুশি। এরপরে আমরা আবার লুসাওকে দেখি সে ওয়েনকে অফিসে এসে বারবার টেক্সট করছিল যে কখন ওরা একসঙ্গে বাড়িতে যাবে,
কিন্তু অফিসে এতবার ওর ফোনে টেক্সট আসছিল যে ওর বাকি কলিগরা বলছিল, ওয়েন জিয়া, মনে হয় তোমার বয়ফ্রেন্ড তোমাকে ডেটে যাওয়ার জন্য ডাকছে, তো তুমি চলে যাও, এখন তো আমাদের ডিরেক্টর লু এবং ইয়ান দুজনেই আছে। ওয়েন তখন বলে, আরে তোমরা ভুল বুঝছো, এটা আমার ফ্যামিলি থেকে কল দিয়েছে। সবাই তখন আরও মজা করে বলে, ও অলরেডি তোমরা ফ্যামিলি হয়ে গিয়েছো। তো যখন ওখান থেকে ওয়েন উঠে যায় তখন সবাই ইয়ানকে জিজ্ঞেস করে যে তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। ইয়ান বলে, না আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আর তোমরা সবাই কাজ করো। এদিকে আমরা ওয়েনকে দেখি সে কফি রুমে এসেছিল, লুসাও এখানে আসে। ওয়েন তখন বলে, তুমি এসে কিন্তু এভাবে অফিসের ভিতরে আমাকে ধরতে পারো না, সবাই কিন্তু আমাদের সম্পর্কটা নিয়ে ভুল বুঝবে। লুসাও তখন ওকে আরও ভিতরে নিয়ে এসে বলে, ভুল বুঝবে আমাদের রিলেশন নিয়ে? আমাদের ভিতরে আসলে কি রিলেশন? ওয়েন তখন বলে, তুমি জানো যে আমি তোমাকে কি বলতে চাইছি। লুসাও তখন বলে, তোমার কি মনে নেই আজকে জিয়াং ফাংয়ের বার্থডে, আর ওই পার্টিতে তুমি যাবে না, ভুলে গিয়েছো নাকি? ওয়েন তখন বলে, মেং আমাকে বলেছে যে ও যদি যায় তাহলে আমি যাব, ও যদি না যায় তাহলে আমি যাব না। রুষাও তখন বলে, মেং যে মানুষ ও ঠিকই যাবে, আর তাছাড়া মেংয়ের জীবন মেংয়ের, তোমার জীবন তোমার, তাই গেলে যাবে আর না গেলে যাবে না, এটা কেমন কথা? ওয়েন তখন বলে, আসলে ও আমাকে ইনভাইট করেছে। লুসাও বলে, কিসের জন্য? ওয়েন বলে, আমরা দুজন একসঙ্গে মুভি দেখতে যাব, যাও এখন ছাড়ো আমাকে। লুসাও তখন হাসে আর ওয়েন ওখান থেকে চলে আসে। এরপরে ওয়েনকে দেখি ও মেংয়ের সঙ্গে আসলেই মুভি দেখতে এসেছিল। তারপরে ওরা শপিংয়েও যায়, সুন্দর ড্রেস পরে তারপরে সেখানে চলে আসে যেখানে জিয়াং ফানের বার্থডে পার্টি হচ্ছে। ওকে একটা গিফটও দেয়, বলে এটার ভিতরে বোম আছে। জিয়াং ফান তখন বলে, দেখি কত বড় বোম আছে। তারপরে দেখা যায় যে আসলে ওর ভিতরে একটা ক্যামেরা ছিল। আর এখানে পুরাতন কিছু বন্ধু বান্ধবের সঙ্গে ওয়েনের দেখা হয়ে গেলে ওয়েনের পিছনে তখন এসে ওয়েনকে হুট করে ভয় দেখায় লুসা। ওয়েনের বাকি বন্ধু বান্ধব বলে, তোমরা দুজন কি একসঙ্গে এসেছো? ওয়েন বলে, না না, আমি আর মিং একসঙ্গে এসেছি। কিন্তু লুসাও বারবার বলতে লাগে, না না, আমিই ওকে নিয়ে এসেছি। আসলে চায়নাতে দুজন একসঙ্গে অনেকদিন পরে আসে, বোঝায় যে তারা হয়তো কাপল। এজন্য ও বারবার না বলছিল আর ও হ্যাঁ বলছিল। এখানে পিং ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায় ওয়েনের। ওয়েন বলে, তুমি অন্যদিকে যাও, আমি তার সঙ্গে একটু গল্প করব। এরপরে পিং ভাইয়া বলে, অনেকদিন পরে তোমার সঙ্গে দেখা হচ্ছে ওয়েন, কি ব্যাপার? আমাদের ভাইটাকে তো চরম কষ্ট দিয়েছো। অনেকদিন থেকে একটা কথা তোমাকে বলতে চাই, ভিতরে আটকে রেখেছি কিন্তু বলতে পারি না। ওয়েন বলে, কি কথা? তুমি আমাকে বলতে পারো। তখন পিং ভাইয়া বলে, আসলে তুমি চলে যাওয়ার পরে আমি একদিন লুসাওকে দেখতে ওর বাড়িতে গিয়েছিলাম। ও নিজেকে রুমের ভিতরে আটকে রেখেছিল। সে যে কী অবস্থা হয়েছিল, ওর কতগুলো ওয়েট কমে গিয়েছিল, আর কেবল ও ঘরের ভিতরে তোমার নাম ধরেই ডাকতো। তুমি তো জানো না সেই সব দিনের কথা। তাই এখনও যদি সময় থাকে তুমি ওকে একটা সুযোগ দিও, ওকে পূর্ণ ভালোবাসায় আগলে রেখো। ও আমার ভাইয়ের মতো, তাই একসময় তোমার প্রতি আমার অনেক রাগ হয়েছিল। কেন তুমি ওকে এভাবে ছেড়ে চলে গেলে? ও কাকে ভালোবাসলে তাকে জীবন দিয়ে ভালোবাসে, আর সেই ভালোটাও তোমাকেই বেসেছে। এরপরে পড়াশোনা করেছে, ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, কিন্তু কোথাও একটা তোমার শূন্যতা রয়ে গিয়েছিল। ওয়েন তখন দেখে ওদের স্কুল জীবনে যত ভিডিও করেছিল ফান, সেই ভিডিও সব আজকে চালানো হচ্ছিল। তো এই ভিডিওতে দেখা যাচ্ছিল যে একবার একটা ইলিউশনের ভিতরে লুসাও ডান্স করেছিল, যেখানে ও ভেবেছিল যে ওয়েন ওর সাথেই আছে। আর সেদিন লুসাও অনেক কান্নাকাটি করেছিল, আর এটা ওয়েনের দেখে তো ওর চোখে পানি চলে আসে। লুসাও তখন ওর পিছনে এসে দাঁড়িয়ে থাকে। ওয়েন অনেক কাঁদতে থাকে এবং কিছুই বলতে পারে না। তবে এখানে বাকি যারা যারা উপস্থিত ছিল এবং যাদের যাদের ভিতরে মান অভিমান ছিল, তাদের সবার মান অভিমান প্রায় ভাঙনের পর্যায়ে ছিল। মানে সবাই তাদের ভালোবাসার মানুষগুলোর কাছে আজকে আত্মসমর্পণ করে ফেলেছিল। নস্টালজিয়া এরকম একটা জিনিস যে মানুষকে অনেক সময় এক করে দেয়। এরপরে দেখা যায় লুসাও কোলে করে ওয়েনকে নিয়ে এসেছিল, আর অন্যদিকে আমরা ফান আর মেংকে দেখে ওরা দুজনেও বাড়িতে এসেছিল। তবে এসে দেখে যে ওদের লাইটটা নষ্ট হয়ে গিয়েছে। তো ওটাকে মেং ঠিক করতে ওঠে। ফান ওকে বলে, তুমি নামো, আমি ঠিক করছি। মেং বলে, কখনো ঠিক করেছো? আমি ঠিক করছি। কিন্তু ফান ওকে নিচে নামিয়ে দিয়ে নিজে ঠিক করতে গিয়ে দুজনেই নিচে পড়ে যায়। এবার এই যে পড়ে গেল, তখন মেং কাঁদতে শুরু করে। ফান বলে, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? মেং তখন অনেক সুন্দর করে কিউট করে কাঁদতে কাঁদতে বলে, আমিও তো বাকি সবার মতো চাই তোমার সঙ্গে লাইট ফিক্স করতে, তোমার সঙ্গে ফার্নিচার কিনতে যেতে, তোমার সঙ্গে ডেটে যেতে, কিন্তু না, তোমার আমার জন্য সময় হয় না বলে ও অনেক কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। আর ফান ওকে পুরো বুকের ভিতরে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে থাকে। অন্যদিকে আমরা ওয়েনকে দেখতে পাই। ওয়েন অনেক ড্রাঙ্ক হয়েছিল। লুসা ওর জন্য একটা হ্যাংওভার টি নিয়ে এসেছে, আর ওকে খাইয়ে দিতে গেলে ও বলে, ঔষধ আমি খাবো না। লুসাও তখন বলে, এটা কোনো মেডিসিন নয়, এটা হ্যাংওভার টি, একটু খাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি বলে লুসা সুন্দর করে ওকে খাইয়ে দেয়। কিন্তু তা ওয়েন এখনো পর্যন্ত পাগলামি করতে থাকে। ওয়েন লুসাওয়ের মুখে হাত রেখে বলে, আমি কি স্বপ্ন দেখছি? লুসাও তখন বলে,
হ্যাঁ, স্বপ্ন দেখলে তো ভালো। স্বপ্ন দেখলে অনেক কিছুই করা যায়। কিন্তু ওয়েনের লুসাওয়ের এই কথাটা ভালো লাগে না। এজন্য ওর সোজা গিয়ে লুসাওয়ের উপরে উঠে পড়ে। আর তারপরে এত ইন্টিমেসি হয় ওদের ভিতরে, একদম পুরো ইনসেন লেভেলের কেমিস্ট্রি। এরপরে ওয়েন লুসাওয়ের শার্টের বোতামগুলো খোলে আর তারপরে ওর বুকের কাছে সেই কাটা দাগটা দেখতে পায়। মনে আছে যে ওয়েনকে বাঁচাতে লুসাও সবার সামনে এসে দাঁড়িয়েছিল, কিন্তু এই মুহূর্তে ওয়েন যখন লুসাওয়ের ওই বুকে হাত রেখেছিল তখন ওর বুকে ধুকপুকনিটা একদম দেখার মতো ছিল, যে এত জোরে জোরে শ্বাস প্রশ্বাস চলছিল। যাই হোক, এরপরে ওয়েন বলে, এটা কি এখনো পর্যন্ত ব্যথা করে? লুসাও তখন বলে, না, লং টাইম হয়ে গিয়েছে, এটা ব্যথা করে না। ওয়েন তখন বলে, আর আগে আগে কতটা ব্যথা করতো? লুসাও তখন বলে, আমি মনে করতে পারি না। লুসাওয়ের ভিতরে আমরা একটা অন্যরকম ভাব দেখতে পাই, যেন কিছু ভীষণ অভিমান জমে আছে ওর ভিতরে, যা ও ওয়েনকে বলতে পারছে না। ওয়েন তখন বলে, সেদিন কেন তুমি আমাকে... এই কথা শেষ করার আগে লুসাওকে বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি, সেজন্যই ওই ছুরির আঘাতটা ওর বুক পেতে নিয়েছিল। ওয়েন তখন ওর দিকে তাকিয়ে বলে, কিন্তু তোমার তো আলাদা আরও চয়েস ছিল, চাইলেই তুমি ওখান থেকে চলে যেতে পারতে, অন্য কিছু করতে পারতে, এই সিরিয়াস ইনজুরিটা এড়াতে পারতে। লুসাও ওর দিকে কেবল তাকিয়ে থাকে। ওয়েন বলে, তুমি জানো তোমার কী অবস্থা হয়েছিল সেদিন হাসপাতালে? তোমার যদি আর কখনোই জ্ঞান ফিরে না আসতো, তুমি যদি আর কখনোই চোখ খুলে না তাকাতে, তাহলে কি হতো? লুসাও তখনও ওর দিকে তাকিয়ে থাকে। ওয়েন বলে, তুমি জানো সেটা কি হতো? ও একটু রাগে রাগেই বলছিল। লুসাও তখন ওয়েনকে জড়িয়ে ধরে। ওরা দুজনেই দুজনকে এমন করে জড়িয়ে ধরে যে দেখে আমি নিজেই পাগল হয়ে গিয়েছি। যাক, এত কিছু তো জোরে জোরে বলা যায় না। এরপরে লুসাও ওয়েনকে শুইয়ে দেয়। এখন ওর অনেক অভিমানের কথা বাকি আছে। লুসাও ওয়েনকে বলে, জব ওয়েন। ওকে সবসময় জব ওয়েন বলে ডাকতো। ওকে বলে, আমি কি ভেবেছিলাম জানো? সেদিন আমি কোনো কিছু চিন্তা করিনি। যখন তোমাকে লুহো ছুরি দিয়ে মারতে এসেছিল, তখন আমি নির্দ্বিধায় ওর সামনে দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ আমি আর কোনো কিচ্ছু ভাবিনি। আমি শুধু ভেবেছিলাম আমি তোমাকে কোনো আঘাত দিতে চাই না, যদি তোমার কিছু হয়ে যায়। আমি শুধুমাত্র চেয়েছি শুধু তোমার সাথে থাকতে। আমি শুধু চেয়েছি তুমি কেবল আমাকে কেয়ার করবে আর আমাকে ভালোবাসবে। বাকি পুরো দুনিয়ার কথা আমি একদিনের জন্য ভাবিনি। শুধু ভেবেছি আমি শুধু তোমার ভালোবাসা আর তোমার কেয়ার চাই। এই সমস্ত শুনে ওয়েনের অনেক কান্না আসে। লুসাও বলে, কিন্তু তুমি আমাকে একটা দিনের জন্য কখনো বিশ্বাস করনি। তোমাকে আমি বলেছিলাম, হাসপাতালে যখন তুমি আমার সাথে ছিলে, তখন তুমি প্রতিনিয়ত চিন্তা করেছ কিভাবে আমার সঙ্গে ব্রেকআপ করবে, অথচ আমি এটা কোনোভাবেই বুঝতে পারিনি। আমি তোমাকে বারবার বলেছিলাম তখন, তুমি যদি একবার আমাকে বলো তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমি সব কিছু ভুলে যাব, আমি তোমাকে ক্ষমা করে দিব। কিন্তু তুমি সেই কথাটুকু পর্যন্ত আমাকে বলতে পারোনি। লুসাইয়ের মনে এত বেশি অভিমান ছিল। যাই হোক, লুসাই এই সমস্ত কথা বলতে বলতে নিজেও জানি একটা ভীষণ অভিমানে ডুবে গিয়েছিল। ওয়েন তখন ওর মুখটা ওর দিকে টেনে নিয়ে বলে, তুমি যেমনটা ভাবছো আসলে অমনটা নয়। আমি তোমাকে যে ঘৃণা করেছি তা নয়, আমি তোমাকে সবসময় ভীষণ ভালোবেসেছি। আমি তোমাকে সেদিন মিথ্যা বলেছিলাম, কারণ আমি ভেবেছিলাম আমি যদি বলি আমি তোমাকে ভালোবাসি না, তাহলে তুমি হয়তো আমার উপর থেকে গিভ আপ করবে, আমাকে ঘৃণা করে নিজের আলাদা জীবন শুরু করবে। কিন্তু আমি ভুল ভেবেছিলাম লুসাও, আমি অনেক ভুল করেছি। তুমি জানো, এই এতগুলো বছর আমি তোমাকে একটা দিনের জন্য ভুলে থাকতে পারিনি। আমি নিজেকে অনেক ফোর্স করেছি তোমাকে ছেড়ে দিতে, তোমাকে ভুলে যেতে, কিন্তু না, একটা মুহূর্তের জন্য আমি তোমাকে ভালো না বেসে থাকতে পারিনি। আমি প্রতিটা মুহূর্ত তোমাকে মিস করেছি। লুসা তখন আরও ওর কাছাকাছি চলে আসে আর দুজনে তখন একটা ভীষণ চুম্বন দিতে থাকে। লুসা এবং ওয়েনের এখানে যে কেমিস্ট্রিটা ছিল, সেই কেমিস্ট্রি আমি অন্য কোনো ড্রামায় দেখিনি। এভাবে সুন্দর করে 10 বছর আগে যে ঘটনাটা ঘটে গিয়েছে সেটা নিয়ে এত ডিপলি কথা বলা, এত ঘনিষ্ঠ হওয়া, এটা সচরাচর ড্রামায় ক্রিয়েট করা যায় বলে মনে হয় না। তবে এখানে লুসা আর ওয়েনের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ছিল। আপনাদের কিন্তু এই সিনে কেমন লেগেছে তা স্পেশালি কমেন্ট করে জানাতে হবে। আমি চেয়েছিলাম ওদের এরকম একটা কথোপকথন হোক, আর সেটাই হয়েছে। যাই হোক, এরপরে লুসা ওয়েনকে বলে, ওয়েন তুমি ঘুমাতে যাবে না? ওয়েন তখন ওর দিকে তাকিয়ে বলে, না। এরপরে লুসাও ওকে আরও বেশি করে কাছে নিয়ে আসে আর ওকে এরপরে বেডে নিয়ে যায়। যাই হোক, এরপরে দুজনেই শুয়েছিল। আর লুসা ওয়েনকে বলে, এখন থেকে আমি চাই সারা জীবন তোমার সাথে এভাবেই থাকতে। ওয়েন তখন বলে, লুসাও বলে, কি ব্যাপার, তুমি কি ঘুমাচ্ছ নাকি? ওয়েন আসলে অনেক লজ্জা পাচ্ছে, কারণ আজকে অনেক কথাই হয়েছে ওদের ভিতরে। আর কি কি হয়েছে জানি না, তবে হওয়ার সম্ভাবনা তো ছিলই, কারণ লুসাও আজকে এমন করে ওয়েনকে কাছে পেয়েছে। ওয়েন ওর দিকে ফিরে আর বলে, আমিও তোমার সাথে এভাবেই সারা জীবন থেকে যেতে চাই। যাই হোক, পরদিনের সকালের দৃশ্য দেখি ওয়েন ঘুম ভেঙে দেখে
লুসা ওর জন্য খাবার রেডি করছে। ওয়েন বলে, কি সাহায্য লাগবে? এরপরে আবার ওয়েন চুপি চুপি লুসাওয়ের ছবিও তোলে। তবে ওয়েনকে বারবার সকাল থেকে টেক্সট করা হচ্ছিল অফিস থেকে। লুসাও বলে, কে এমন টেক্সট করছে? ওয়েন বলে, আসলে দুটো ফাইল আমার আজকে জমা দেওয়ার কথা আছে। লুসাও বলে, ফাইল দুটো তোমার কার কাছে জমা দেওয়ার কথা আছে? আমার কাছে তো, তাই না? আচ্ছা ঠিক আছে, এই ফাইল দুটো আমি অ্যাপ্রুভ করে দিলাম, আর এখন তুমি খেয়ে নাও, আর কোনো কিছু চিন্তা করবে না। এরপরে ওয়েন খেতে শুরু করার ফলে, এত মজা হয়েছে, তুমিও খাও। এদিকে আমরা মেং আর ফানকে দেখতে পাই। মেংয়ের সকালবেলা ঘুম ভেঙে যাওয়ার পরে বলে, শালা ফান, তুই আমার সাথে গত রাত্রে কি করেছিস? এটা বলে ও উঠে বসে। ফান বলে, আমি কি করলাম? তুমিই তো সারা রাত আমার হাতের উপরে শুয়েছিলে। এখানে মেংয়ের অবস্থা দেখে আমার এত হাসি পাচ্ছিল। ওর লিপস্টিকের অবস্থা দেখেছেন? যাই হোক, মেং আবার ঝগড়াঝাটি করতে শুরু করে। ফান বলে, আমি কি করেছি? তুমিই তো ঘুমিয়েছিলে। আর তাছাড়া যদি কোনো ঝগড়া হয়ে থাকে সেটা কথা বলে তো ঠিক করা যায়। তুমি যদি আমার কাছ থেকে কিছু চাও সেটা মুখ ফুটে বলো। তখন মেং বলে, 10 বছর ধরে আমি তোমার সাথে আছি, 3 বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে, এখনো যদি তোমাকে মুখ ফুটে বলতে হয় তাহলে আমি তোমার সাথে থাকবোই না। এটা বলে আবারও এখান থেকে রাগারাগি করে মেং চলে যায়। আর এদিকে আমরা ওয়েনকে দেখতে পাই। ওয়েন অফিসে এসেছিল, আজকে আর অফিসে আসেনি লুসাও ওয়েনকে কল দিয়ে জানায় ও খেয়েছে কিনা। তখন ওকে জানায় যে ও অনেক কিছু খেয়েছে, স্পাইসি চিকেন, এটা ওটা হ্যান ত্যান। ঠিক এরপরে আবার লুসাওকে ওয়েন বলে, তুমি কি খেয়েছো? তখন লুসাও মিথ্যা কথা বলে। লুসাও বলে, হ্যাঁ আমি একটা রেস্টুরেন্টে এসেছি। তখন লুসাওকে ওয়েন বলে, রেস্টুরেন্ট এত চুপচাপ কেন? লুসাও তখন বলে, আমি মাত্র এসেছি তো এই জন্য। যাই হোক, ওরা দুজনেই দুজনকে মিথ্যা বলছিল। ঠিক তখনই ওয়েনের জন্য ওর এক কলিগ খাবার দিয়ে যায়, আর সেটা আবার লুসাও শুনতে পায়। লুসাও বলে, ও আচ্ছা, একটু আগে তুমি স্পাইসি চিকেন এটা ওটা খেয়েছো, আর এখন তুমি ফ্রাইড রাইস আবার অর্ডার করেছো। ওয়েন তখন হেসে ওঠে আর বলে, আমি জানি তুমি নিজেও খাওনি, তুমি বাড়িতেই বসে আছো, তাই তুমি খেয়ে নাও আর আমিও খেয়ে নিচ্ছি। লুসাও তখন ফোনটা রেখে দেয়। লুসাওয়ের তো মনে মনে এখন অনেক সুখ। এভাবে এত বছর পরে ওয়েনকে কাছে পেয়েছে, একদম নিজের স্বপ্নের মতো একটা জীবন কাটাচ্ছে, ভাবা যায়। আর এর সাথে সাথেই এই পার্টের গল্প শেষ হয়ে যায়। তো আর এই ড্রামার মাত্র 3টা এপিসোড বাকি আছে, সেগুলো হলো 27, 28 আর 29তম এপিসোড। আর এখানে আমি এক্সপ্লেন করেছি 23, 24, 25, 26তম এপিসোড। আমি চেয়েছিলাম 7টা এপিসোডই একসাথে এক্সপ্লেন করতে, কিন্তু সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আর তাছাড়া হয়তো ভিডিওটা আজকে আপলোড করতে পারতাম না, তাই ভাবলাম যে আজকে অন্তত এই 4টা এপিসোডের এক্সপ্লেন দিয়ে দিই, আর আগামীকালকেই বাকি 3টা এপিসোডের এক্সপ্লেন দিয়ে দিব। আর আমি আপনাদের কথা দিচ্ছি, আগামীকালকেই এই ড্রামার বাকি 3টা এপিসোডের গল্প দিয়ে দিব। আপনাদের এই ড্রামার জন্য আর অপেক্ষা করতে হবে না। লাস্ট 3 এপিসোডে অনেক বেশি জোশ হয়েছে আর হ্যাপি এন্ডিং হয়েছে, সেটা আগে থেকেই জানিয়ে দিচ্ছি যাতে কারো কষ্ট না হয়। যাই হোক, এই পার্টের গল্প আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই জানাবেন। আর পরের পার্টের গল্প দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, আগামীকাল সন্ধ্যার আগেই পরের পার্টের গল্প এসে যাবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ড্রামার গল্প কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। তো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।